বাংলাদেশে ধানের শীষের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশে একটি জনগণের শাসন কায়েম করার জন্য সারা বাংলাদেশ আজ উদ্বেলিত, সারা বাংলাদেশ আজ উচ্ছ্বাসিত। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ সুশাসন কায়েম করা হবে। আপনারা দোয়া করবেন, আপনার সমর্থন দিবেন। অতীতে দুঃসময়ে বৃহত্তর নোয়াখালীর লোকজন, বৃহত্তর নোয়াখালীর জনতা বিএনপিকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। এবারও আপনারা বিএনপির সকল প্রার্থীকে দুহাত উজাড় করে আপনাদের ভালোবাসা দেবেন, নির্বাচিত করবেন। নির্বাচিত হয়ে আমরা আপনাদের সুখে দুঃখে থাকব। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যার নিরাপত্তা যদি না রাখেন, এভাবে যদি দস্তাদস্তি করেন, দায় দায়িত্ব আপনারাই নিচ্ছেন। প্রিয় সমাবেশ, আপনারা পিছান, বাস থেকে পিছিয়ে যান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দলের হাজারো নেতার সৃষ্টির কারিগর, লক্ষ্মীপুর সদর আসনের এমপি পদপ্রার্থী জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। বক্তব্য রাখবেন শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। বক্তব্য রাখবেন জনাব আশরাফউদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4। বক্তব্য রাখবেন আশরাফউদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4। আমি যারা এই অবস্থা সৃষ্টি করছেন তারাই দায় দায়িত্ব নিতেছেন। বক্তব্য রাখবেন আশরাফউদ্দিন নিজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক 31 দফা সংস্কার প্রস্তাবের মাস্টার মাইন্ড বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আলেমে দ্বীনের ভরসার স্থল, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের ফেনীতে আসা উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহোদয়গণ, জাতীয় নেতৃবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালীর আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 4, রামগতি, কমলনগর এবং বৃহত্তর লক্ষ্মীপুরের 20 লক্ষ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। প্রিয় ভাইরা বোনেরা, আমরা এমন একটি রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশের জন্য আমার নেতা তারেক রহমান আগামী দিনের, আগামী 50 বছরের যে রাজনৈতিক সংস্কার, অতীতের রাজনীতির
যে গ্লানি, দুঃখ, বেদনা সব কিছু এক পেশে রেখে সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের পথ চলা। কিন্তু এই পথ চলায় যিনি আজকে আমাদের সবচেয়ে পাশে থাকতেন, আমাদের প্রিয় চেয়ারম্যানকে আদর সোহাগ উপদেশ দিয়ে আমাদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে এক করে ভিশন 2030কে যিনি আজকে লালন করে বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেন, আমাদের সেই প্রিয় নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে আমি শুধু একটি কথাই বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমরা প্রার্থনা করব মহান রব্বুল আলামিনের নিকট আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকান দান করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকে ব্যক্তিগত কোনো কথা নেই, আজকে আকাঙ্ক্ষা নেই, আজকে হলো পরিকল্পনা। কৃষকের জন্য আমার নেতা কি নিয়ে এসেছেন, শ্রমিকের জন্য কি নিয়ে এসেছেন, ছাত্রের জন্য কি পরিকল্পনা, শিক্ষকের জন্য কি পরিকল্পনা। কৃষক, শ্রমিক, জেলে, আলেমে দ্বীন, এদেশের ইমাম মুয়াজ্জিনের জন্য আমার নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার এক একজন আজকের এই জনসভার কর্মী হয়ে সারা বাংলাদেশে বিএনপির ঝান্ডাকে আমরা উড্ডয়ন রাখব এবং আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সমস্ত অপশক্তির মোকাবিলা করে আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, আর আমার নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা ভরসার স্থল বিএনপির চেয়ারপারসন জননেতা তারেক রহমানের 31 দফা পরিকল্পনা নিয়ে আজকের পর থেকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ব। আমাদের অঙ্গীকার হবে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকল বাধা বিপত্তি অতিক্রম করে মঞ্জিলে মকসিদে অবশ্যই আমরা পৌঁছে যাব। এবং এই বাংলাদেশে আমি বিশ্বাস করি, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, এই বাংলাদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালের নির্বাচনে যেমন প্রথম এমপি হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান 12ই ফেব্রুয়ারির বিজয়ের মাধ্যমে প্রথম এমপি হবেন এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হবেন। এই কথা রেখে ফেনীর নেতৃবৃন্দকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। মিছিল আপনারা তাড়াই যান, এই সামনে সামনে আসা যাবে না, মিছিলকারীরা আপনারা তাড়াই যান, মিছিলকারীদেরকে তাড়াই ফেলেন, দাঁড়া করে ফেলেন এদেরকে, ছেলেদেরকে। মিছিলকারীরা তাড়াই যান, সামনে আর জায়গা নাই, সামনে আর জায়গা নাই, মিছিলকারীরা তাড়াই যান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিছিলকারীরা, আপনারা প্লিজ দাঁড়াই যান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা শহীদউদ্দিন চৌধুরী এনি, জননেতা শহীদউদ্দিন চৌধুরী এনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাইক যারা চালাচ্ছেন, মাইকের আওয়াজ কিন্তু খুব স্লো। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, রাজমাইক ভয়েসটা এই যে লাউড রাখবেন। জনসভার মধ্যে যদি একটু লাউড স্পিকার না থাকে, যারা মাঠে আছেন তারা বক্তব্য শুনতে অসুবিধা হয়। আমাদের সম্মানিত সভাপতি, উপস্থিত
বৃহত্তর নোয়াখালীর যারা ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে ত্রয়োদশ এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হয়েছেন, সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, ফেনী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের এই বৃহত্তর নোয়াখালীর যারা আজকে এই মিটিংয়ে যোগদান করেছেন এবং আশেপাশে উপস্থিত যারা শুনছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা, সবাইকে আমি আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমি এই ফেনীতে আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত প্রায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমাবেশ, জনসভা, এমনকি আমাদের অঙ্গ সংগঠনের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজকে এমন একটা দিন, যেই দিনে আমরা সবাই একত্রিত হয়েছি ঠিকই, কিন্তু যার উপস্থিতিতে দীর্ঘ জীবন, দীর্ঘ সময়, দীর্ঘ রাজনৈতিক সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এই ফেনীর মাঠে, ফেনীর বিভিন্ন সমাবেশে বারবার বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। আমাদের মাতুল্য, আমাদের প্রিয় নেত্রী, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাস্তবিক পক্ষেই আজকে আমাদের মাঝে নেই, যার উপস্থিতিতে বারবার বক্তব্য রেখেছিলাম। আজকে সেই মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। তিনি নাই, যার আদর্শ, যার রাজনৈতিক দর্শন নিয়ে সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই বৃহত্তর নোয়াখালীর একজন সন্তান হিসাবে আমরা এই ফেনীর মাঠে বক্তব্য দিব এবং বক্তব্য দিচ্ছি। সেই প্রেসিডেন্ট জিয়ার প্রতি আমি গভীর শ্রদ্ধা ভরে আমার সেই বক্তব্যটি তুলে ধরছি, যিনি মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আপনাদের সামনে শুধু এটাই বলবো, প্রেসিডেন্ট জিয়া নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, তাদের এই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে নির্যাতিত এবং নির্বাসিত জীবন যাপন করেছিলেন সেই যুক্তরাজ্যে। বিগত বছরগুলোতে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। এখনো যার অপেক্ষায় আজকে আমরা এই ফেনী সরকারি কলেজ মাঠে অপেক্ষমান রয়েছি। আপনারা জানেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই তারেক রহমানের হাতকে
শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন, যিনি বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিবেন তথা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই প্রেসিডেন্ট জিয়া, সেই বেগম খালেদা জিয়ার মতো গ্রামের মানুষের দৌড় গোড়ায় গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে আজকে তিনি আমাদের মাঝে ওই যে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল, সেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা তার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বিশেষ করে এই বৃহত্তর নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ থাকব। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দেশের মানুষ তার প্রতি যে সম্মান, তার প্রতি যে আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন, সেই সম্মান, আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তার হাতকে শক্তিশালী করাই হলো আগামী দিনে আমাদের সেই রাজনীতি, যেই রাজনীতি মাধ্যমে জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে, সারা লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গ্রেটার নোয়াখালীর নেতৃত্ব দিবেন তথা সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, বিগত আন্দোলন সংগ্রাম করার সময় 28 অক্টোবরকে সামনে রেখে 5 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, পদযাত্রায় ঢাকা থেকে চট্টগ্রাম এই ফেনীতে বক্তব্য রেখেছিলাম। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান এবং অপদস্থ যারা করেছিলেন তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আর সোচ্চার থাকার কারণেই সেদিন 10 অক্টোবর আমাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই। আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষা, সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশে একটা সুযোগ তৈরি করেছি, যে সুযোগটি হলো আগামী 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি আজকে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা মা বোনের কাছে গিয়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিবেদন করবেন, আবেদন করবেন, এই প্রত্যাশাটুকু রাখছি। পাশাপাশি বলছি, আজকে যে ধানের শীষের জোয়ার, আজকে যে বাম্পার ফলন, ইনশাল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশে, এই নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই ফেনীতে আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অগ্রযাত্রা ধানের শীষ প্রতীকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে ফেনী কলেজের সাবেক সভাপতি মানিক, তুমি আরো সামনে যাও, দাঁড়া আছো কেন এখানে? আপনারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলার নেতৃবৃন্দ, আপনাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাদের নেতৃবৃন্দকে আপনারা বসাই দিতে হবে। এটাই আজকের আপনাদের কাজ। এই প্রোগ্রামকে সফল করার জন্য এটাই আপনাদের দায়িত্ব। কিন্তু আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না, অনেকে শুধু ঘোরাফেরা করছেন। যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের নেতৃবৃন্দ, আপনারা কেউ সামনে আগাবেন না। সামনে আগালে আমাদের মিডিয়ার ভাইদের কাজের অসুবিধা হবে, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিতে বিঘ্ন ঘটবে। আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন আরো পিছনে যাবেন, কেউ সামনে আগাবেন না। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করুন সবাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় সংসদের সিনিয়র নেতা
নোয়াখালী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশনায়ক জনাব তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপি সিনিয়র নেতা নোয়াখালী 1 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এখন বক্তব্য রাখবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ স্লোগান ওরা নাকি দু একটা স্লোগান দিয়ে আগে এ মার্কা আছে কোন সে মার্কা? শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক জিয়ার, কৃষকের, শ্রমিকের, ছাত্রের, ফেনীর, নোয়াখালীর, লক্ষ্মীপুরের, চাকরি চুলাবলির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বৃহত্তর নোয়াখালীর আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত দানশীলের সম্মানিত প্রার্থীগণ, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা এই দেশটাকে এবং ভৌগোলিক একটা পতাকাকে মুক্ত করার জন্য জীবনে আত্মহত্যা দিয়েছিলেন তাদের প্রতি স্মরণ করছি। 24 জুলাই 21 যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি স্মরণ করছি। শ্রদ্ধার সাথে শহীদ স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছে। আমাদের প্রিয় দেশ নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, এই নোয়াখালীর যার জন্ম, যিনি বিশ্ব নেতা হিসেবে নিজে ইন্তেকাল করেছেন, আমাদের ঘরে চলে গেছেন, বেগম খালেদা জিয়াকে। প্রিয় ভাই বোনেরা, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে অস্থিতিশীলতা থেকে স্থিরতা আসবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নতুন করে সাজবে। জনাব তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার এই প্ল্যানের মধ্যে আছে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি, তার এই প্ল্যানের মধ্যে 31 দফা কর্মসূচি আছে 2023 সালের জুলাই তিনি ঘোষণা করেছেন। তার এই প্ল্যানের মধ্যে কৃষকের দাবির কথা বলা আছে, শ্রমিকের দাবির কথা বলা আছে, গরিব মানুষ দাবির কথা বলা আছে, ছাত্রদের কথা বলা আছে, যুবকদের কথা বলা আছে, শিল্পের কথা বলা আছে, ব্যাংকিং সিস্টেমের কথা বলা আছে। ওরা সারা বাংলাদেশের আমূল পরিবর্তনের প্ল্যান ওনার প্ল্যানের মধ্যে আছে। আজ সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে 13টা সিট। আমরা যে খবর পেয়েছি ইনশাল্লাহ 13 সিটেই ইনশাল্লাহ বিএনপি জিতবে, ধানের শীষ জিতবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে বিএনপি জিতলে, সারা বাংলাদেশে ধানের শীষ জিতলে, মেজরিটি সিট পেলে ইনশাল্লাহ ভবিষ্যতে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছেন তারা তাদের সম্বন্ধে দু একটা বলতে চায় না। ব্যস্তে বিক্রি করুক, দুদক বিক্রি হোক, সেটা অন্য কথা। শুধু যারা এই ব্যস্তের কথা বলে সেই দলের ইমানটা দেখেন। আমি সংক্ষেপে যে ইমানটা বলছি, সেই দল 1986 সালে জেনারেল এরশাদ দিনে কেউ নির্বাচনে যাবে না আন্দোলন করছিল বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম। পরবর্তীতে দেখা গেল আওয়ামী লীগ ঘোষণা দিল
যারা নির্বাচনে যাবে ৭ দিনে তারা জাতি বেইমান হবে। আওয়ামী লীগ পরের দিন চলে গেল নির্বাচনে সুর করে জামাত ইসলাম আওয়ামী লীগ সঙ্গে চলে গেল, 10 সিট পেল। তারপর আবার বেগম খালেদার কাছে আসলো, তারা ম্যাডাম ভুল হয়ে গেছে আমাদেরকে নেন, বেগম খালেদাকে নিল। 51 সালে বিএনপিতে আসলো, ইমান কবর বদলালো, আগে একবার একসাথে সঙ্গে গেলে একবার, আবার বিএনপিতে 2বার বদলালো। বেগম খালেদাকে নিল, মনটা বড়, হৃদয় বড়, নিল, 18 সিট পেল, ছিল। তারপর 95 সালে আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো তারা, আওয়ামী লীগের সঙ্গে একত্র হয়ে ইমান 3বার বদলাইলো তারা নাকি, এবং নির্বাচন করে 3 সিট পেল, 3-8টি পেল। আবার বেগম খালেদা গাছ আসলো 98 সালে, ম্যাডাম ভুল হয়ে গেছে, আমরা আবার বিএনপির সঙ্গে থাকতে চাই, এবং আবার 4বার বদলাইলো ইমান, বিএনপির সঙ্গে আসলো, 17 সিট পেল। তাদেরকে মন্ত্রী দেওয়া হলো। আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল আমরা গালাগালি শুনলাম, বকা শুনলাম, বিএনপি জামাত রাজাকার। আরে আমরা তো মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, মুক্তিযোদ্ধার দল। এটা আপনাদের জন্য আমরা গালি শুনলাম, বকা শুনলাম, রাজাকার হলাম, আপনারা চলে গেছেন। এখন আপনারা কি করছেন? সব কিছু গোপন, আপনার লোকজন আওয়ামী লীগ ভিতরে থাকে, গোপনতা গুপ্ত থাকে। আবার আপনারা মিটিং করেন ভারতের সাথে, করতে গুপ্ত থাকে। এইসব ষড়যন্ত্র বন্ধ করুন। আপনার বহুরূপী, এই বহুরূপকে আর আপনাদের গোপনে ছত্র থাকতে দেওয়া যাবে না। আপনাদের প্রকৃত চেহারা ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ উন্মোচন করে দেবে, এবং ধানের শীর্ষে ব্যাপকভাবে ভোট দিয়ে ইনশাল্লাহ জিতিয়ে প্রমাণ করবে বাংলাদেশে শহীদ জিয়ার বাংলাদেশটা, বেগম খালেদার বাংলাদেশটা, তারেক রহমানের বাংলাদেশটা। সর্বশেষ শেষ করতে চাই, বেগম খালেদার বাড়ি নোয়াখালীতে, হেরিতে, এবং বেগম খালেদা যতবার নির্বাচন করছে বৃহত্তর নোয়াখালীতে বেশি পেয়ে আসেন বিএনপি পেয়েছে। তারেক রহমান সাহেব নানার বাড়ি কোথায়? নোয়াখালীতে। উনি ওয়ারিশ পান, নোয়াখালী পায় না, ওয়ারিশ পায় না, নোয়াখালীর হক কই নাকি? সে উনির ওয়ারিশ সূত্র বৃহত্তর নোয়াখালীর সব সিট দানের পাওয়া উচিত আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, বেগম খালেদা হোক, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই আসনের পদপ্রার্থী, তিনি সদর অর্থাৎ 2 আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক জয়নাল আবদিন। জনাব অধ্যাপক জয়নাল আবদিন এখন বক্তব্য রাখবেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন। সম্মানিত সভাপতি, আজকে ফেনী পাইলট হাই স্কুলের মাঠে সমাবেত এবং তার বাইরে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রিয় ভাই বোনেরা এবং নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সময় নাই, অনেকক্ষণ আপনারা কষ্ট করেছেন, এই জন্য আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। কিছু করার নাই, উনি পৌঁছতে পারেন নাই, কাছে আসি। প্রিয় ভাইয়েরা আমার, যে মাঠে আজকে আপনারা বক্তব্য শুনছেন, আমি বক্তব্য দিচ্ছি, এটি একটা ঐতিহাসিক মাঠ। এই মাঠে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার আন্দোলন সব কিছুই কিন্তু এখানেই ঘটেছে। আমি আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই, 1971 সালে 1970 সালে আমি এখানে বিবি হই, এবং আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এমনকি সর্বদলীয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসাবে সর্বপ্রথম এই স্বাধীনতার পতাকা উত্তোলন এই ভেন্যুতে আপনাদের সবাইকে নিয়ে আমি তুলেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রব ডাকসুর বিপি উত্তোলন করেছেন স্বাধীনতার পতাকা। অতএব এই স্বাধীনতা উত্তোলনের পরেই আমাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন নাকি আমাদের ছাগলঞ্জের পশ্চিমে এই পূর্ব দিকে
এখানে আসি পৌঁছেছেন, তার কাছে আমরা গিয়েছি। উনার নির্দেশনা মোতাবেক আমাদের অসংখ্য যুব সমাজকে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠিয়ে দেরাদুন ক্যান্টনমেন্টে আমাদেরকে পাঠাই। সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করে লড়াই করে বাংলাদেশের সর্বপ্রথম মাত্র 2-4টা জায়গার মধ্যেই ফেনীকে আমরা স্বাধীনতা মুক্ত করেছি। আমাদের জীবনের বিনিময়ে, আমাদের অসংখ্য লোকের জীবনের বিনিময়ে এই ফেনী কলেজ যেখানে পতাকা উত্তোলন করেছি স্বাধীনতার, আপনার এইটা হইল কলেজ বিল্ডিং, এটা হইল ফেনী পাইলট হাই স্কুল বিল্ডিং। এটা ঐতিহাসিক কলেজ বিল্ডিং এর পরে যে পুকুরের পূর্ব পাড়ে গেলেই আপনি দেখতে পারবেন সেখানে পাক হানাদার বাহিনী শত শত বাঙালিকে হত্যা করেছে, মা বোনকে ইজ্জত খুইয়ে দিয়েছে। সেই জায়গাতে আমরা সেই সমস্ত লাশকে অন্য জায়গায় স্বাধীনতার পরে নিয়ে গেছি এবং সেখানে স্বাধীনতার একটা স্তম্ভ, স্মৃতিস্তম্ভ আমি করে গেছি আমি। আর এখান থেকে বের হওয়ার সময় ডাইন পাশে যাইয়া ঘুরতে দিঘির কোনায় দেখবেন আরেকটা স্মৃতিস্তম্ভ স্বাধীনতার, সেটা অধ্যাপক জওয়াল আবদিন করেছে। এই ছাড়া আমার ম্যাডামকে দিয়ে উনার কাছে গিয়ে যখন নাকি আমি দাবি করেছি কিছু উন্নয়নের জন্য, উনি সারা ফেনীর জন্য রাস্তাঘাট, পথঘাট, স্কুল, কলেজ এগুলো উন্নয়ন তো করেছেন। উনি গার্লস ক্যাডেট কলেজ, কম্পিউটার ইনস্টিটিউট থেকে শুরু করে অসংখ্য প্রতিষ্ঠান উনি করেছেন। তার কাছে আরো কিছু দাবি আমাদের ছিল। উনি বলেছেন একটু অপেক্ষা করেন, সামনে ইনশাআল্লাহ না করব। কিন্তু দুঃখের বিষয়, একবার ক্ষমতা থাকার পরে আবার না আসতে পারার কারণে যখন মার্শাল্লাহ মহিনুদ্দিনরা এই ক্ষমতা দখল করে, তখন সেই কাজগুলা উনি করে যেতে পারে নাই, অসমাপ্ত অবস্থায় আছেন। আজকে যদি তারেক রহমান সাহেব এখানে আসতেন, উনাকে আমি বুঝাই দিতাম, এমনিতে লিখিতভাবে আমি সেখানে রেখেছি, সেটা উনাকে আমি দিব। উনি কথা দিয়েছিলেন ফেনী একটা সেন্টার প্লেস, এখানে একটা বিশ্ববিদ্যালয় করবেন, একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কি মেডিকেল কলেজ থেকে শুরু করে এগুলা সব কিছুই করবেন। তার সাথে সাথে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য তিনি এখানে কিছু কল কারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। দুঃখের বিষয়, কলজা ফাটিয়ে যেতেছে, আমার সেই ম্যাডাম মাস্টার কয়েকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তারেক রহমান সাহেব যদিও এখনো আসি পৌঁছেন নাই, বক্তৃতা আমি উনার সামনে দিতে পারি নাই, তাকে আমি অন্তত প্রকাশ্যভাবে ম্যাডামের এই প্রতিশ্রুতি সম্পর্কে বলে দেব। আমি আশা করি নিশ্চয় মায়ের ওয়াদা উনি পালন করবেন। আপনারা কি মনে করেন? আপনারা বিশ্বাস রাখতে পারেন? এটা নিশ্চয় সেটা ইনশাআল্লাহ এটা করবেন, এটা আমার আশ্বাস। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এবার এমপি নমিনি, আমার জীবনে 3বার আগে এমপি ছিলাম। আমি দুর্নীতিমুক্ত সার্টিফিকেট পেয়েছি, মিজাবে সার্টিফিকেট পেয়েছি। এইবার হইল আমার শেষ নির্বাচন, 81 বছর বয়সে। এইবার যদি আমি ইনশাআল্লাহ নির্বাচিত হই, আমি আমার 5 ওয়াক্ত নামাজ কলমা, হজ করছি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ কলমা এবং আর বাকি সময়টুকু এই দেশবাসীর উন্নয়নের জন্য সময় দিয়ে কাজ করে আপনাদের জন্য আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আমার চা পাওয়ার আর কিছুই নেই। আমার 2 ছেলে 2 মেয়ে, তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা কর্মক্ষম এবং তারাও তো কারোর দিকে আর তাকাই থাকতে হবে, তারা নিজেরাই করে খেতে পারবে। আপনারা দোয়া করবেন যাতে অন্তকে তারেক রহমান থাকতে এই 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 আমাদের মহান নেতাকে দিয়ে ফেনীর বাকি উন্নয়নগুলা, কলকারখানাগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। ভাইয়েরা আমার, জনাব তারেক রহমানকে দোয়া করি, উনাকে ভবিষ্যৎ এই বাংলাদেশকে স্বর্ণের মতো গড়ার মতো উপহার যেন আল্লাহ দেন, এই জন্য ওনার জন্য দোয়া করতেছি। আপনাদের সকলকে আপনার এই উন্নয়নে শরীক হওয়ার আহ্বান জানিয়ে, আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। না,
এই ছাত্র দলের মামুন আর যুব দলের বরায়েত এই সাইডটা আর রিয়াদ যেখানে আছে ছাত্র দলের রিয়াদ ওই কর্নারটা একটু বসাইতে হবে প্লিজ। একটু চেষ্টা করে স্লোগান কম দিয়ে সবাইকে সুশৃঙ্খল রাখতে হবে। সুন্দরভাবে বসছে এই জন্য সবাইকে ধন্যবাদ। আর ওইদিকে যুব দলের রাসেল ফাটোয়ারি এই কর্নারটা এটা সুন্দরভাবে বসাতে হবে প্লিজ। অত্যন্ত সুন্দরভাবে বসছে, সবাই স্টেজ থেকে প্রশংসা করতেছে। বাকি যারা আছে আপনি একটু বসে যাবেন। আপনার প্রতি বিনীত অনুরোধ, স্টেজ থেকে সবাই অনুরোধ করতেছে আপনারা প্লিজ এই দুই কর্নারটা একটু বসে গেলে অত্যন্ত সুন্দর দেখা যাবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, নোয়াখালী 2 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুক। বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীর নির্বাচনী সভার সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপস্থিত আমার আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আমার সহযাত্রীবৃন্দ লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীর ধানের শীষের মনোনীত শ্রদ্ধেয় প্রার্থীগণ এবং জাতীয় নির্বাহী কমিটির এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন তাদেরকে নোয়াখালী 2 সেনবাগ সোনাইমুড়ি আসন থেকে আপনাদের সবাইকে আগামী 12ই ফেব্রুয়ারি তারেক রহমানের ধানের শীষে নির্বাচিত করে তারেক রহমানকে আল্লাহর নামে প্রধানমন্ত্রী করার জন্য দোয়া চাচ্ছি। প্রিয় ভাইরা, আমার কোনো বক্তব্য নাই। যেই কর্মীগুলো পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যেই কর্মীরা রাতের অন্ধকারে কবরস্থানে থেকে হাসিনার অত্যাচারে আন্দোলনে শরিক হয়েছে, এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে রিক্সা চালিয়েছে, জনাব তারেক রহমান আপনি 16 বছর বিদেশে থেকে নির্বাচনে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন। সেই সাহস জোগার কারণে আজ শেখ হাসিনা বাংলাদেশে নাই। আপনি কিন্তু বাংলাদেশে বীরের মতো এসেছেন। আজকে এই ফেনী পাইলট স্কুল ময়দানে আবার আপনি আপনার বাবা, আপনার মায়ের মতো আমাদেরকে সাহস যোগাবেন। এই সাহস আমাদের না, এই সাহস যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে, যারা কবরস্থানে ঘুমিয়ে, যারা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে রিক্সা চালিয়ে জীবন কাটিয়েছে, তারাই আপনার প্রকৃত নেতা কর্মী। প্রিয় ভাইরা, তাই আজকে নেতা আসবে, নেতার নির্দেশ শুনবো, নেতার কথা শুনবো। নেতার কথা 16 বছর শুনেছি, আজকে নেতার কাছে শুনবো। আগামী 18 দিন পর বাংলাদেশে 55 বছর আগে যারা আমার মায়ের পেট ফেটে দেখেছেন বাচ্চা কেমনে থাকে, আজকে তারা টিকিট বিক্রি করে বেচতে তারা ক্ষমতায় যেতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে, কারণ শহীদ জিয়া যদি সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, সেদিন আপনারা তো আরামে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সেই নেতা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান
এই মাগরিবের আগে আমরা কথা দিতে পারি, যারা হাজার হাজার মামলা মাথায় নিয়ে বাংলাদেশে আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছি, সে হাসিনার প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই প্রিয় ভাইরা, আসুন আমরা আগামী নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের আমাদের 13 জন ধানের শীষের মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, লক্ষ্মীপুর 2 আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবুল খায়ের ভূঁইয়া। জনাব আবুল খায়ের ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দয় এবং ফেনী জেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন কেন্দ্রীয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ফেনীর, নোয়াখালী, লক্ষ্মীপুর প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 1985 সালে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া 84 সালের শেষের দিকে আমরা বেগম খালেদা জিয়ার সাথে ফেনী সফরে আসি। সেই স্মৃতি বিজড়িত আজকের অনুষ্ঠানে বারবার মনে উঠছিল, সবই আছে, সবই দেখি, সবই, কিন্তু একটি জিনিস আমাদের অনুপস্থিত। আমরা যার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যার নেতৃত্বে ঘুরে বেড়াচ্ছি, যাকে নিয়ে স্বৈরাচার পতন ঘটিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ফেনীর কৃতি সন্তান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের বিএনপির যে উন্নয়ন এবং জাতীয়তাবাদী শক্তির যে উত্থানের, যার মাধ্যমে আমরা বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের কে অক্ষুণ্ণ রাখার জন্য যে প্রত্যয় ব্যক্ত করে সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে আমরা প্রমাণ করেছি বেগম খালেদা জিয়া হচ্ছে দেশে অপ্রতিদ্বন্দ্বী নেত্রী। 1991 সালে তিনি সেই দিন বাংলাদেশের 5টি আসন থেকে নির্বাচন করেছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচন করার সত্ত্বেও যেখানে যেখানে তিনি নির্বাচন করেছেন প্রত্যেকটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছিলেন। এটাই প্রতিমান বেগম খালেদা জিয়া শুধু কোনো জেলা ভিত্তিক নেতৃত্ব ছিল না, সারা বাংলাদেশে যেখানে যে প্রান্তে উনি ছিলেন সেখান থেকে ওনাকে জনগণ ভোটে নির্বাচিত করেছে। আজ আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিকার মধ্য দিয়ে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। বর্তমান তারেক রহমানের 31 দফা আগামী বাংলাদেশকে, বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ইতিমধ্যেই তিনি সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন জনগণের সাথে মিলেমিশার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একদম প্রতিচ্ছবি এবং বক্তব্যের মাধ্যমে উঠাতে তিনি সক্ষম হয়েছেন, যার মাধ্যমে দেশের জনগণের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে। যে আস্থার মাধ্যমে মানুষ আজ আজকে বুঝতে পেরেছে আগামী বাংলাদেশের জন্য নেতৃত্ব একমাত্র তারেক রহমানে দিতে পারবে, অন্য কারো পক্ষে আর এদের নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা এখন নাই। আমরা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আজ যারা 1971 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে
অবস্থান নিয়েছে, দেশের 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণ করেছে, লক্ষ লক্ষ শহীদ মানুষকে শাহাদাত বরণ করতে হচ্ছে। আজকে তাদের সাথে একটি ভোটে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমরা আজকের এই ময়দানে একটি কথা বলতে ঐতিহ্যবাহী ফেনী পাইলট হাই স্কুল ময়দান, এই ময়দানে আমরা বেগম খালেদা জি অনেক সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক পথে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কখনো ভুল করে নাই। 1975 সালের 7ই নভেম্বর 1991 সালের নির্বাচন, 1986 সালে নির্বাচন বয়কট, 2014 সালে নির্বাচন বয়কট, সবকিছু দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই দল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ আমরা যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেতৃত্ব নিয়েছেন, আজকে বাংলাদেশের নতুন করে একটি আবির্ভাব সৃষ্টি হয়েছে, যার নেতৃত্বে দেশের জনগণ 20 কোটি জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সৃষ্টি হয়েছে, যার নেতৃত্বে দেশের বাংলাদেশ, আগামী বাংলাদেশ মানুষ উন্নয়নের চরম শিখরে পড়বে। এখানে কেবলমাত্র শুধু নির্বাচন না, গোটা বাংলাদেশকে বিশ্বমানের আধুনিকায়ন মধ্যে দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, তার মধ্যে দিয়ে দেশের মানুষের মুক্তি আসবে, গণতন্ত্রের ভিত মজবুত হবে, গণতন্ত্রের সব মজবুত ফর্মগুলা মজবুত করা হবে। এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমানের মধ্যে সেই বুদ্ধিদীপ্ত এবং আপনার যে প্রজ্ঞা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়ার সেই তার যে চেতনা, তার মধ্যে আমরা সেটা পরিলক্ষিত হচ্ছে। আজ বাংলাদেশের জনগণ অবশ্যই বৃহত্তর জেলা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের জনগণ এই আজকের শপথ গ্রহণ করবে। বিগত দিনে আমরা এই 13টি আসন বেগম খালেদা জিয়া বিএনপিকে ভোট দিয়েছি। আমরা আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা আগামী দিনে এই নোয়াখালীর মানুষ আমাদের কখনো তাকে হতাশ করবে না, আমরা সেটা নিশ্চয়তা দিতে পারি। আশায় প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সবাই শান্ত থাকুন, আজান দিচ্ছে। সবাই শান্ত থাকুন, সবাই শান্ত থাকুন, আজান দিচ্ছে। আসুক, 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 আসুক। ইতিমধ্যে আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমরা আমাদের প্রোগ্রামের বাকি অংশ আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন।
প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, এই জাতির আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছে। সবাই শান্তভাবে অপেক্ষা করুন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি ভাইস চেয়ারম্যান, বিএনপি থেকে মনোনীত নামাজ পড়ছে, সবাই একটু অপেক্ষা করুন, নামাজ পড়ছে। আর সবাই বসে যান, সবাই বসে যান, সবাই স্লোগান দেন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বসে যান, সবাই বসে যান। নামাজে দাঁড়াচ্ছে, এখন কোনো মাইকে বক্তব্য হবে না নামাজের পর। সবাই শান্ত থাকুন, নামাজ হচ্ছে এখানে। হ্যালো, আপনারা সবাই পিছনের দিকে তাকান। আমাদের দলের মাননীয় চেয়ারম্যান আমাদের অনুষ্ঠান স্থলে প্রবেশ করছেন। আপনারা কেউ সামনে আসবেন না, আমাদের এখানে মিডিয়া রয়েছে, আপনারা কেউ সামনের দিকে আসবেন না, প্লিজ কেউ সামনের দিকে আসবেন না, আপনারা কেউ সামনের দিকে আসবেন না। উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, এই ফেনীবাসীর নাতি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তারেক রহমান, এগিয়ে চলো। তারেক ভাই, তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা ফেনীবাসীর পক্ষ থেকে, লক্ষ্মীপুরের পক্ষ থেকে, নোয়াখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমান, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
আমাদের নামাজ চলতেছে, আপনারা একটু সবাই ধৈর্য ধরে সবাই দাঁড়িয়ে থাকুন প্লিজ। কেউ সামনে আগাবেন না, আমাদের মিডিয়ার বাইরে রয়েছে, তাহলে মিডিয়ার কাজের বিঘ্ন করবে। প্লিজ দয়া করে কেউ সামনে আগাবেন না, প্লিজ দয়া করে কেউ সামনে আগাবেন না, এখানে নামাজ চলতেছে, নামাজের বিঘ্ন ঘটবে। আপনারা কেউ বাঁশ বেয়ে সামনের দিকে আগাবেন না, আমাদের মিডিয়ার আপনারা যদি এটাকে আটকে না রাখতে পারেন প্রোগ্রাম কভারেজ করতে পারবো না। আমরা সকলে একটু বসে, প্লিজ সকলে একটু বসবো। আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের অনুষ্ঠান স্থলে চলে আসছে, আমরা সবাই ধৈর্য সহকারে বসে, আমরা সবাই এখানে বসে যাব। আমাদের মিডিয়ার বাইরে রয়েছে, ওনাদের কাজের বিঘ্ন ঘটবে, আপনারা কেউ সামনে আগাবেন না। আপনারা যারা ছাত্রদল যুব দলে যারা সামনে আছেন তারা হাত ধরেন, একজনের হাত একজনে ধরেন, ধরে মানব প্রাচীর তৈরি করেন। আরে তুমি যাও, যাবে, হাত ধরো, একজনে হাত একজনে ধরো, হাত ধরে এই দিয়ে মানব প্রাচীর তৈরি করেন। ভাই তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, আমরা আছি তোমার সাথে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, নোয়াখালীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমান তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। আস্তে আস্তে নামাজ পড়তেছে, সবাই শান্ত থাকুন। আমাদের নেতা নামাজ পড়তেছে, সবাই শান্ত থাকুন। বললো ভাইয়া বসুন, ভাইয়া বসুন। সবাই শান্ত থাকুন, আমাদের নেতা নামাজ পড়তেছে, সবাই শান্ত থাকুন, শান্ত থাকুন।
সবাই হাততালি দিন, আমাদের নেতা আমাদের মাঝে এসে পৌঁছেছে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই হাততালি দেন, হাততালি দেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, হাততালি হাততালি হাততালি। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাততালি হাততালি। তারেক রহমানের আগমন, তারেক রহমান তোমাকে শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমান তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমান তোমাকে ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নোয়াখালীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, ফেনীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। ফেনীবাসীর পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ফেনী 3 আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল আউয়াল মিন্টু। জনাব আব্দুল আউয়াল মিন্টু, সবাই সরে যান। জনাব আব্দুল আউয়াল মিন্টু ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের জাতীয় ও জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে বক্তৃতা দেওয়ার এখন আর সময় নাই আমার। আমাদের প্রধান অতিথি এসে পৌঁছেছেন, অতএব আমার সময়টুকু আমি আমাদের প্রধান অতিথির জন্য রাখলাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াখালীর বর্ষিয়ান নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান। জনাব মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4 আসন থেকে এমপি পদপ্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, আমাদের প্রাণ প্রিয় নেতা, দলের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিভিন্ন আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীগণ এবং জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা নির্বাচনে যত তারিখ এগিয়ে আসছে, যত দিন যাচ্ছে, ততই বাংলাদেশের মানুষ আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে, একটা বার্তা দিচ্ছে যে মানুষ তারেক রহমানের নেতৃত্বে দানের শীষের পক্ষে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। আগামী 12 তারিখে ভোট দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের দায়িত্ব হবে মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, আমরা যেন সেই পরিবেশটা ভোটকালে রক্ষা করতে পারি। আপনাদেরকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদুর রহমানের স্মৃতি অমর হোক, বেগম খালেদার স্মৃতি অমর হোক, অমর হোক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক, বিপ্লবী জননেতা জনাব শেখ ফরিদ বাহার। জনাব শেখ ফরিদ বাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধা জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই সভার প্রধান আকর্ষণ আমাদের দলের চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব। সম্মানিত ফেনীবাসী, আমি বক্তব্য দিব না, আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে প্রধান অতিথির বক্তব্যটা শুনেন। কোন স্লোগান দিবেন না, বিশৃঙ্খলাদি করবেন না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
ফেনী 1 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জননেতা রফিকুল আলম মজনু। উপস্থিত আজকের প্রধান অতিথি জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে বক্তব্যের শুরুতেই আজকের প্রধান অতিথি তারেক রহমানকে ওনার মাতৃভূমিতে আমরা করতালির মাধ্যমে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা প্রিয় নেতৃবৃন্দ, আমরা তারেক রহমানকে কথা দিতে চাই, আগামী 12 তারিখের নির্বাচনে ফেনী সহ নোয়াখালীর প্রত্যেকটি আসন বিপুল ভোটে আমরা আপনাকে উপহার দিব। এই ফেনী বেগম খালেদা জিয়ার ফেনী, এই ফেনীর প্রতিটি জায়গায় বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। ফেনীর মানুষ যেভাবে বেগম খালেদা জিয়ার নিকট প্রত্যাশা ছিল, আগামী দিনে এই প্রধান অতিথি তারেক রহমানের কাছে আমাদের সেই প্রত্যাশা আছে। আমরা প্রধান অতিথিকে অনুরোধ করব, আগামী দিনে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ফেনীর মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। মাননীয় প্রধান অতিথি, আপনি নির্বাচিত হওয়ার পরে ফেনীতে একটি মেডিকেল কলেজ আপনি আমাদেরকে উপহার দিবেন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, যার বক্তব্য শোনার জন্য প্রথম সকাল থেকে আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছেন, মজলুম জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তারেক রহমান, সবাই করতালি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সামনে যারা আছো, তোমাদেরকে একটু চুপ করতে হবে, নাহলে স্লোগান বন্ধ করতে হবে। স্লোগান দিলে কথা বলবো না। এটা কিন্তু আমার নানা বাড়ি, কাজে আমি কিন্তু রাগ করতে পারি। নানা বাড়ির উপরে কিন্তু আবদার আছে, কাজে একদম চুপ শান্ত হয়ে বসতে হবে। শান্ত হয়ে না বসলে কথা বলবো না, একদম শান্ত হতে হবে। শান্ত না হলে তাহলে কথা বলবো না। তাহলে আমি বসে গেলাম, কোনো কথা বলবো না। বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। এই হুইসেল বাজাচ্ছেন যারা, একটু হুইসেলটা বন্ধ করেন। বিজিবি সদস্যরা আপনারা হুইসেলিংটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর 3 জেলার নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় সহকর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে এই যে বহু বছর পরে ফেনীতে এসেছি আমি, আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ ঘন সম্পর্ক রয়েছে। আর ফেনীতে তারপরের মিটিংয়ে আসলাম, ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। ঠিক ঠিক বলেছে। এই যে পিছনে যারা আছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে, জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে, মানুষের সমস্যা দূর করার ব্যাপারে, ঠিক বিএনপিরও একটা দাবি আছে না আপনাদের কাছে? কি সেই দাবি? কিসেই দাবি? ধানের শেষকে জয়যুক্ত করা।
ধানে শীষকে জয়যুক্ত করা। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব, তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে। আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় 17 বছর পরে, স্বৈরাচারের পতনের পরে, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে, একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে। কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে? আমরাও জানি চলবে না, কিন্তু 4 সপ্তাহে, 1 মাসে 4 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহের সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে, তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা, তাই নয়? রাইট। তারপরে আসেন, আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই, ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, কীটনাশক ঔষধ, বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এর বাইরে এই যে মজনু একটু আগে বলল যে ফেনীতে একটি মেডিকেল কলেজ দরকার, ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু একই সাথে আমরা আপনারা যাতে চিকিৎসা সুবিধা পান, বিশেষ করে গ্রামের মানুষ, বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায়, তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। এই হেলথ কেয়ারেরটা কি? এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, আপনাদের মনে আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না? পল্লী চিকিৎসক নাম শুনেছেন? কারাগারে শুনেছেন? হাত তুলেন থেকে। এই তো পল্লী চিকিৎসক, ওই যে পিছন দিকে পল্লী চিকিৎসক নাম শুনেছেন? এই জনসভার পিছন দিকে, এই যে রাস্তার ওখানে সাইডে, আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক? আচ্ছা, এই পল্লী চিকিৎসকের মতন, ধন্যবাদ, হাত নামান। এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই, যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে, যাতে করে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে। তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে, যদি বড় কোনো, আল্লাহ না করুক, বড় কোনো অসুখ বিসুখ না হয়। এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে এই 1 বছর, 1.25 বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো, ফেনী নদীর পানি দিয়ে আসলো না? আপনারা বহু মানুষের এই ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালীর বহু অঞ্চল, বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, জমির ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু, হাঁস মুরগি নষ্ট হয়ে গেল, হয়েছে না? আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই। খাল খনন করবেন আপনারা?
কি ভাই পিছনে যারা আছেন খাল খনন করবেন? এই যে পিছনে দেখি না তো, ওই যে খাল খনন করতে চান? তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ। খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের? কি ভাই হবে? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা খাল খনন করব। ঠিক একইভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের। সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে, যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি, আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে, এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময়, দেশনেত্রী খালেদা জিয়ার সময়, ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই, যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে, যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানা ব্যবস্থা করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে? কি মনে করেন আপনারা? পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা? পরিকল্পনা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে, পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে, কথা শুনতে হবে তো, কথা শুনতে হবে তো, কথা শুনতে হবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনাদের সাহায্য না হলে, আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না। আপনাদেরকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে। আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন, ধানের শীষ নির্বাচিত হলে আগামী 12 তারিখের নির্বাচনে, তাহলেই যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি, এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত 15 বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল, কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আজ একটি পরিবর্তনের সময় এসেছে। আজকে এই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম, কিন্তু সেই প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি, তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারবো, তখনই জনগণের লাভ হবে। রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না।
প্রিয় ভাই বোনেরা, আসুন 5ই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায়। যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে। সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমাদের মানুষরা দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিরাপদে চাকরি বাকরি করতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি, সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কাজেই ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ, মা বোনেরা সহ, তরুণ যুবক সহ, তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি। কারণ গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, দেশে যদি জবাবদিহিতা থাকে, যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে, তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে। বিগত 15 বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না, এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না, সে কারণেই দেশের আজকে এই অবস্থা। আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু 98% মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের কাজ হচ্ছে গ্রামের, দেশের, খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয়, তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা। এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে, তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশকে কল্পনা করে, বাংলাদেশের মানুষ তাদের সামনে এই দেশের সম্পর্কে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তখনই বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা। এবং সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতাই একমাত্র
পারে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে দিতে। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে দাঁড়ান তো, আপনারা সামনে আসেন সবাই, আপনার প্রার্থীরা সব এখান দিয়ে দাঁড়ান, দাঁড়ান এখান দিয়ে, এটা লাগবে না, সরি এটা লাগবে না। এই যে এই মানুষগুলোকে আমি আপনাদের কাছে দিয়ে গেলাম, এদেরকে আপনারা 12 তারিখের ভোটে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাদেরকে জয়যুক্ত করলে তারা আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এলাকার সমস্যার সমাধানের জন্য তাদের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদেরকে বলবেন এলাকার সমস্যার সমাধান করতে। বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত হলে, বিএনপি সরকার গঠন করলে এই এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা কাজগুলো শুরু করব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই দাঁড়াও না ভাই, তোমরা দাঁড়াও না। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, আমাদেরকে দেশকে গড়তে হবে। এই দেশ যদি আমরা না গড়তে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারবো না। কাজে আসুন, এই দেশ আপনার আমাদের সকলের শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। 12 তারিখের নির্বাচনে, এই দাঁড়াও না ভাই, প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে, এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য, যাতে আবার আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে। ভোটের দিন কখন যাবেন ভোট দিতে? কি ভাইরা, কখন যাবেন ভোটের দিন? এইবার ভোটের দিন যারা যারা তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। যারা পড়েন তাহাজ্জুদ ঠিক আছে, তারা তো পড়েনি, তাহাজ্জুদ ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত নামাজ আদায় করবেন জামাতে করে, তারপর 7টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন। শুধু ভোট দিয়ে ঘরে ফিরবেন না, হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরবেন। আজকে এই দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের কাজ শুরু করতে পারবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
প্রিয় সমাবেশ, এখন আমাদের নেতা খুন গুণের শিকার এবং জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করলেন খুন গুণের শিকার জুলাই যোদ্ধাদের সাথে। তারেক রহমান বারবার আমাদের মাঝে ফিরে আসবেন, এই দেশের নেতৃত্ব দিবেন। প্রিয় সমাবেশ, প্রিয় জনসমুদ্র, তারেক রহমান আজকের এই সমাবেশে আসবেন, এই জন্য আপনারা প্রথম সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ ফেনীর রাজপথ কাঁপিয়েছেন। তারেক রহমান এসেছে, দেখেছে এবং জয় করেছে সবার হৃদয়। তারেক রহমানের স্বপ্ন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে মঞ্চে কেউ আসতে পারবে না, মঞ্চে কেউ উঠতে পারবে না। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান তথা দানের শীষ মনোনীত প্রার্থীদেরকে বিজয় করব। আর আজকের আমাদের এই সমাবেশের কাজ এখানেই শেষ করা হলো এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করলো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।